উনি যাতে কোনো বাধার সম্মুখীন না হয়। যে মনে করেন একটা 3D ডিজাইনের ডাইমেনশন, সাপোজ একটা 3D ডিজাইন, তো 3D ডিজাইনে তো অবশ্যই ডাইমেনশন আছে। এখন পেপারে তো আর ছবি মানে ওই ডিজাইনটাই থাকবে না, ওইখানে ইমেজ থাকবে। তো ওই ইমেজের অবশ্যই ডাইমেনশন থাকবে। তো এই ডাইমেনশন গুলো এমন ভাবে উল্লেখ করা, যিনি ওই পরবর্তীতে 3D ডিজাইনটা রিজেনারেট করতে যাবেন, উনি যাতে কোনো ডাইমেনশন বাড়ায় যে আচ্ছা এইখানের লেন্থ কত বা এখানের উইডথ কত দেওয়া ছিল, এটা তো পাচ্ছি না, তাইলে এটা যাতে না হয়। মানে এমন ভাবে এক্সপেরিমেন্টাল সেট আপ বলেন বা কি কি টেকনিক ইউজড হয়েছে, এগুলো এমন ভাবে ব্যাখ্যা করা যাতে করে রিজেনারেট করার সময় খুব ইজিলি রিজেনারেট করা যায়। অর্থাৎ কেউ যদি ওই কাজটা আবার করতে চায়, উনি যাতে করতে পারেন। মেথোডোলজি সেকশনটা এভাবেই লেখা উচিত। এখানে মানে সংক্ষেপে বলা হয় যে রিসার্চ আর্টিকেল ইজ লাইক এ কুকবুক, বি স্পেসিফিক অ্যান্ড প্রোভাইড অল নেসেসারি ডিটেলস। যা যা ডিটেলস লাগবে আপনার কাজ করতে, কি করা লাগছে, কি টেকনিক ইউজ করছেন, কিভাবে করছেন, সবই উল্লেখ করা। এবং এটার টেন্স হওয়া উচিত পাস্ট টেন্স বাট অ্যাক্টিভ ভয়েস। পাস্ট টেন্স বাট অ্যাক্টিভ ভয়েস, এটা আমরা করেছিলাম, কিন্তু মানে আমরা এটাই অ্যাক্টিভ ভয়েসে থাকতে হবে। ইন্ট্রোডাকশন ছিল হচ্ছে আপনার পাস্ট টেন্সের লিটারেচার রিভিউর জন্য, আর সিম্পল টেন্স হচ্ছে ইন্ট্রোডাক্টরি পার্টের জন্য, আর মেথোডোলজি পাস্ট টেন্সে বাট অ্যাক্টিভ ভয়েসে। সো এটা ছিল মেথোডোলজি। এরপরে আসি রেজাল্টস। রেজাল্টে কি, আমি কি কি পেয়েছি আউটপুট, তো এটা অবশ্যই পাস্ট টেন্সে হতে হবে। এখানেই মূলত টেবিল, গ্রাফ বা আদার ইলাস্ট্রেশন, ওই রেজাল্টগুলো ব্যাখ্যা করতে যা যা লাগবে সেগুলো দিতে হয়। তো এটা পাস্ট টেন্সে। এখানে আসলে কি কি থাকে যে আমার যে কাজটা হয়েছিল ওই কাজে আমি যে যে আউটপুট পেয়েছিলাম সেটার ইন ডিটেলস বর্ণনা, যে আমি এটা পেয়েছি। এবং আমরা শুরুতে ইন্ট্রোডাকশনে আমি একটা পার্ট বলতে ভুলে গেছি। ইন্ট্রোডাকশনে আসলে তিনটা পার্ট থাকে। একটা হচ্ছে ইন্ট্রোডাকশনের ইন্ট্রোডাক্টরি পার্ট, একটা হচ্ছে লিটারেচার রিভিউ, স্টেট অফ দ্য আর্ট অথবা ব্যাকগ্রাউন্ড স্টাডি যেটাই বলেন, এই একটা পার্ট। আর লাস্টের যে একটা ছোট অংশ থাকে সেটা হচ্ছে এই ম্যানুস্ক্রিপ্টে কি কি পাবো সেটার একটা বা কন্ট্রিবিউশন পার্টটা। অর্থাৎ আমার নতুন কাজটা মানে আমি যে কাজটা করেছি, এই এখানে কন্ট্রিবিউশনটা কি, সেটা একটা পার্ট থাকে। তো ওইখানে তো কিছু দাবি করা হয়। হ্যাঁ, আমি একটু আবারও ইন্ট্রোডাকশনে যাই। হ্যাঁ, এখানে কি যে আহ, প্রথমে ইন্ট্রোডাকশনে ইন্ট্রোডাক্টরি পার্ট থাকে, এরপরে হচ্ছে স্টেট অফ দ্য আর্ট পার্ট থাকে বা ব্যাকগ্রাউন্ড স্টাডি থাকে, আর ফাইনালি আমার কন্ট্রিবিউশনটা থাকে। ওই অংশটা বাদ গেছে এখানে অ্যাড করতে, সরি। তো কন্ট্রিবিউশন পার্ট থাকে, ওই কন্ট্রিবিউশন পার্টে কিছু দাবি করা হয় যে আমি এই এই করেছি, আমার কন্ট্রিবিউশন এটা। সো এই যে দাবিগুলো করা, এই দাবির যাতে রিফ্লেক্ট হয় রেজাল্ট সেকশনে, যে আমি যে আহ, আহ, দাবিগুলো করেছিলাম বা আমি যে কন্ট্রিবিউশনের কথা বলছিলাম সেটার প্রুফ এই রেজাল্ট সেকশনে দেওয়া। হ্যাঁ, তো এখানে পাস্ট টেন্সে লিখতে হয়। এখানে গ্রাফ, টেবিল বা ইকুয়েশন যা যা লাগে আর কি, ইকুয়েশন বলতে যা লাগে আর কি, সেটা দেওয়া। সো গিভ সামারি রেজাল্ট, কম্পেয়ার রেজাল্ট, এবং এই রেজাল্ট সেকশনের লাস্টে বা শুরুতেও ফাইনালি একটা কম্প্যারিজন দেওয়া, যে আমার কাজটা অন্য অন্য কাজ থেকে কিভাবে বেটার, কোন কোন পার্সপেক্টিভে বেটার, সেটার একটা কম্প্যারিজন দেওয়া। ঠিক আছে, এটাই হচ্ছে মূলত রেজাল্ট সেকশনের অংশ। এরপরে কনক্লুশন ডিসকাশন। তো রেজাল্ট, কনক্লুশন, ডিসকাশন আমি অনেক সময় বলি এটা আসলে ব্লেন্ডেড একটা সেকশন, যে আমি আসলে চাইলে রেজাল্ট অ্যান্ড ডিসকাশন একসাথে রাখতে পারি, যে 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 রেজাল্ট পেয়েছি ওই সাথে সাথে ডিসকাশনটাও সেরে ফেলা। অথবা আহ, শুধু রেজাল্ট বর্ণনা করে লাস্টে গিয়ে কনক্লুশন এবং ডিসকাশন, মানে আমার যে কাজের সামারিটা, অ্যাকচুয়াল সামারিটা, এবং কি কি ওই যে দাবিগুলো করা বা যা যা করছিলাম, মানে যে যে কন্ট্রিবিউশনের কথা উল্লেখ করছিলাম সেটা এখানে উল্লেখ করা। এবং এটা কি টেন্সে, সিম্পল বা প্রেজেন্ট টেন্সে। পাস্ট টেন্স ইফ ইট ইজ রিলেটেড টু রেজাল্ট, অর্থাৎ রেজাল্টের সাথে হইলে পাস্ট টেন্স, বাট নর্মালি সিম্পল টেন্সে রাখা উচিত। এই তো কনক্লুশন এন্ড ডিসকাশন, এটাই। সো খুব সংক্ষেপেই আমি আসলে বললাম যে একটা রিসার্চ ম্যানুস্ক্রিপ্ট আর্টিকেল, একটা রিসার্চ আর্টিকেল কিভাবে লিখতে হয় বা কি কি অংশ থাকা উচিত। হ্যাঁ, এখানে তাহলে প্রথমে অ্যাবস্ট্রাক্ট, তারপর ইন্ট্রোডাকশন। এখন ইন্ট্রোডাকশনের অনেক সময় দুইটা আলাদা পার্ট করা থাকে, সেকশন আলাদা করে দেওয়া থাকে, যে
ইন্ট্রোডাকশন আলাদা একটা পার্ট, আর ব্যাকগ্রাউন্ড স্টাডি আলাদা একটা পার্ট। বা ম্যাক্সিমামই থাকে যে ইন্ট্রোডাকশন একটাই সেকশন, এখানেই জাস্ট প্যারাগ্রাফ আকারে দিয়ে দেওয়া থাকে যে ইন্ট্রোডাকশনের ইন্ট্রোডাক্টরি পার্ট, দেন হচ্ছে ম্যাথোডোলজি পার্ট, এটাই আর কি। আর ফাইনালি অবশ্যই অবশ্যই রেফারেন্স দেওয়া। আমি গত ক্লাসে একটা মিমস বলছিলাম যে ক্যান আই টার্ন ইন এ পেপার উইথাউট সাইটিং অল দ্য রেফারেন্স, নো। বা এটাও রেফারেন্স দেওয়া উইলিয়াম শেক্সপিয়ার। তো এটাই অবশ্যই যে কাজগুলো করেছি আমি, মানে আমি যে কাজটা করেছি ওই কাজের যে ব্যাকগ্রাউন্ড স্টাডি ছিল বা লিটারেচার রিভিউ ছিল, সেখানে যা যা যে যে কাজগুলোর উল্লেখ করা হয়েছে যে এই এই কাজগুলো থেকে আমার কাজ বেটার বা এই সেই, এগুলোর অবশ্যই রেফারেন্স দেওয়া। মানে আপনি আপনার কাজ ছাড়া নিজে থেকে আর কোনো কথাই সাইটেশন ছাড়া দিতে পারবেন না। হ্যাঁ। আর আর সাইট করার ক্ষেত্রে এই জিনিসটা মাথায় রাখা উচিত যে সাইট প্রাইমারি সোর্স রাদার দ্যান রিভিউ পেপারস। হ্যাঁ। রিভিউ পেপার হয়তো একটা সাইট করতে পারেন, একটা দুইটা, বাট নর্মালি এটা ছাড়া মানে প্রাইমারি আপনার কাজের সাথে রিলেটেড যে কাজগুলো হয়েছে, মানে রিসার্চ আর্টিকেলগুলো হয়েছে, রিভিউ পেপার না, সেইগুলো সাইট করা, এটা হচ্ছে বেস্ট। রিভিউ পেপার লিখতে হলে তখন সাইট করা বেটার। সো আর আর হচ্ছে একটা রেফারেন্সের বিভিন্ন ফরম্যাট আছে। হ্যাঁ, এটা জার্নালের বা কনফারেন্স বা যে জার্নালের উপর ডিপেন্ড করে ওটা কিভাবে হবে, যে অথরের নাম, তারপরে ইয়ার, টাইটেল, হ্যাঁ, এগুলো কোন সিকোয়েন্সে হবে বা কি ফর্মে হবে, এটা গুগল স্কলারে গেলেই দেখতে পাবেন। সো এটা হচ্ছে রেফারেন্স। সো আমি যদি একটা সরি আমি যদি একটা কি বলে এটাকে সংক্ষেপে একটা ম্যানুস্ক্রিপ্টের এটা বলি, তাহলে আসলে এমন দাঁড়ায় যে কোন পার্ট আসলে কিভাবে রিফ্লেক্ট করে। হ্যাঁ। আচ্ছা, এখানে মনে হয় অ্যারোগুলো নাই হয়ে গেছে কোনো কারণে, এখানে আরো অ্যারো ছিল আর কি। আচ্ছা, কালারের সাথে কালার মিললেই হবে। এই যে দেখেন, টাইটেল, তো টাইটেল টাইটেল হচ্ছে পুরা এই যে ফোকাস কি আর অবজেক্টিভ কি আমার কাজের বা আমার কন্ট্রিবিউশনটা কি, সেটা রিফ্লেক্ট করতে হবে টাইটেলে। আর ইন্ট্রোডাকশন, মেথোডোলজি, কনক্লুশন, রেজাল্ট সেকশন রিফ্লেক্ট করতে হবে অ্যাবস্ট্রাক্টে। হ্যাঁ। অথর, কিওয়ার্ডস, অ্যাব্রিভিয়েশন এগুলো তো আলাদা। তারপর টপিক অ্যান্ড ডেফিনিশন। টপিকটা যে ইন্ট্রোডিউস করব, আমি যে বিষয়ে কাজ করেছি সেটার যে টপিকটা, অর্থাৎ ব্রডার এরিয়া। আমি লিটারেচার রিভিউ লেখার যে ক্লাসটা হয়েছিল গত ক্লাসে, আমি বলছিলাম যে ইন্ট্রোডাকশন এভাবে শুরু করা উচিত যেখানে প্রথমটা কি হবে, ব্রডার এরিয়া মেনশন করা বাট নট গ্লোবাল এরিয়া। তো ওই যে ব্রডার এরিয়া, ওইটার ওই এরিয়াতে মেন ডিসকভারি কি সেটা আর কি, সেটার জন্য মানে আমার মেন ডিসকভারি যে এরিয়াতে, সেই এরিয়ারে ইন্ট্রোডিউস করা হচ্ছে ইন্ট্রোডাকশন। মনে করেন আমি স্যাটেলাইটের লিও লিও নিয়ে কোনো একটা কাজ করছি, লিও স্যাটেলাইটের মনে করেন হ্যান্ড অফ স্ট্র্যাটেজি নিয়ে কাজ করছি, তাহলে আমার টপিকটা হওয়া উচিত লিও স্যাটেলাইট নিয়ে আর কি। মানে ইন্ট্রোডাকশনে ইন্ট্রোডাক্টরি পার্ট লিও স্যাটেলাইট নিয়ে হওয়া উচিত, এরকম আর কি। তারপরে এই যে এক্সপ্লানেশন মেন ডিসকভারি আসলে এই যে টপিক অ্যান্ড ডেফিনিশনকে রিফ্লেক্ট করবে। তারপর অ্যান্সার, এক্সপ্লেনেশন, এগুলো আলাদা আলাদা বলতে সবই কানেক্টেড আসলে। তো এটাই। তাহলে ইন্ট্রোডাকশনে কি থাকে, টপিক থাকে, রিসার্চ গ্যাপ থাকে বা ব্যাকগ্রাউন্ড স্টাডি থাকে, আর কন্ট্রিবিউশন বা অবজেক্টিভটা থাকে। ম্যাথোডোলজিতে কি কি টেকনিক, এক্সপেরিমেন্টাল সেটআপ আর অবজেক্টিভ অফ দ্য স্টাডি থাকে। আর রেজাল্টে আমার ডিসকভারি অ্যান্ড সামারি কম্পারিজন। কনক্লুশনে আমি এক্সপ্লেনেশন দিব বা ফার্দার ইমপ্লিকেশন বলতে সামনে কি সে লাগবে এগুলা, বা ফার্দার যে কি বলে ডিরেকশনও দেওয়া যেতে পারে, যে ফিউচার ওয়ার্ক বলে আমরা যে কাজটা বলি সেটা। আর ফাইনালি রেফারেন্স আর অ্যাপেন্ডিক্স। এখন অ্যাপেন্ডিক্স কি? অ্যাপেন্ডিক্স কিন্তু আমরা কি জানি একটা কি মানে যেটা, এই যে অনেকের অ্যাপেন্ডিক্সের ব্যথা হয় না, আমরা পরে কেটে ফেলাই দিই, এটা অপ্রয়োজনীয় একটা অংশ বলি। বাট এটা অ্যাপেন্ডিক্স মূলত কোনো একটা বিষয়, সে ম্যাথোডোলজি হোক বা যে কোনো অংশেরই হোক, যেটা আসলে মেন ম্যানুস্ক্রিপ্টে আপনার সেইভাবে বর্ণনা করা লাগে না। মানে আপনি আহ, একটা কোনো একটা বিষয় আপনি উল্লেখ করছেন এই মেন ম্যানুস্ক্রিপ্টের মধ্যে, যেটা আসলে এই মেন ম্যানুস্ক্রিপ্টের ডিটেলসে বললে ওই ম্যানুস্ক্রিপ্টের ফলোটা নষ্ট হয়ে যায়।
যেটা সেটাই আপনাকে অ্যাপেন্ডিক্সে দিতে হয়, কিন্তু ব্যাখ্যা করা জরুরি। মনে করেন কোন একটা টপিক আপনি এইখানে ইন্ট্রোডিউস, বা কোনো একটা টার্ম বা কোনো একটা জিনিস আপনার পেপারের মধ্যে আছে, যেটা আসলে ওইখানে ডিটেলস বলতে গেলে পেপারের মানে আর্টিকেলের ফলো আপটা নষ্ট হয়ে যায়, বা মানে আপনার যে স্টোরি লাইনটা বা কন্টিনিউটিটা রাখতে পারেন না, সেই ক্ষেত্রে কিন্তু জানানো জরুরি। সেটা হচ্ছে অ্যাপেন্ডিক্সে দেওয়া হয়। আমরা এক্সাম্পল দেখব একটু পরে। সো অ্যাপেন্ডিক্স হচ্ছে সেটা, যে বাড়তি অংশ আর কি। এনিওয়ে, সো এটাই হচ্ছে মূলত একটা আর্টিকেল, ম্যানুস্ক্রিপ্ট আর্টিকেল এর ফরম্যাট, এবং কোন পার্ট কি রিফ্লেক্ট করতে করে সেটার একটা বর্ণনা। আশা করি বুঝতে পারছেন। এখন আমরা সেকেন্ড টপিকে যাই, যে একটা আর্টিকেল কিভাবে লিখলে আসলে গোল্ডেন রুল বলে পাবলিশিং এর জন্য। এটা আমি অলরেডি এই সেকশনগুলো বর্ণনা করার সময় বলছি, বাট আবারও বলি। টেক এ রিডার্স ভিউ, রাইট ফর ইয়োর অডিয়েন্স, নট ফর ইয়োর সেলফ। এখন এটার পক্ষে বিপক্ষে অনেক যুক্তি পাবেন, যে আসলে তো আমার জন্য না, অডিয়েন্সের জন্য লেখা উচিত বলছেন, কিন্তু অ্যাকচুয়ালি তো আহ, আহ, নিজের জন্যই লেখা উচিত। এটা পার্সপেক্টিভ হিসেবে ডিপেন্ড করে। অর্থাৎ আমি যদি কোনো রিসার্চ আর্টিকেল লিখতে চাই, বা কোনো একটা ইনভেনশন নিয়ে কথা বলতে চাই, সেক্ষেত্রে আসলে রাইট ফর ইওর অডিয়েন্স। মনে করেন আপনি লিটারেচার লিখতেছেন, অ্যাকচুয়াল লিটারেচার, দ্যাট ইজ, মনে করেন আপনি লিটারেচারে পড়াশুনো করেন, বা পোয়েম, যেটা অ্যাকচুয়াল লিটারেচার বলতে যেটা বলে যে পোয়েম বা কোনো স্টোরি, হ্যাঁ, সেক্ষেত্রে কিন্তু আসলে আপনার নিজের জন্য লেখা উচিত, যে আপনাকে রিপ্রেজেন্ট করা। কিন্তু রিসার্চ আর্টিকেল বা এই ক্ষেত্রে অবশ্যই অবশ্যই অডিয়েন্সের কথা মাথায় রেখে লেখা উচিত, যে আমার অডিয়েন্স কি চাই। ঠিক আছে, সেটা মাথায় রেখে লিখলে একটা ম্যানুস্ক্রিপ্ট সুন্দর হতে বাধ্য। সো অডিয়েন্সের কথা মাথায় রাখা উচিত, যে আমার রিডাররা কে বা কারা, এবং তাদেরকে বোঝাইতে আমার কি করা লাগবে। অর্থাৎ একটা ভালো উদাহরণ দেই। মনে করেন এটা স্যারই বলেন প্রায়, যে আমার ফিল্ডের না এমন কেউ যদি আমার আর্টিকেলটা পড়তে চায়, তাহলে সেও যাতে বুঝতে পারেন। এই যে 3 মিনিট থিসিস প্রেজেন্টেশন নামে একটা কম্পিটিশন আছে না, এই যে অস্ট্রেলিয়াতে হয়, বা অন্য অন্য অনেক জায়গায় হয়। সো এটা হচ্ছে এটা কিন্তু এটাই, যে 3 মিনিটে আপনার কাজটা যে অডিয়েন্সে আপনার ফিল্ডের না তাকেও বুঝতে হবে, এমন ভাবে রিপ্রেজেন্ট করা। সো পেপার লেখার ক্ষেত্রেও এই যে রিডার্স এর ভিউটা মাথায় রাখা, যে আমার ফিল্ডের না যিনি, উনিও যাতে এই কাজটা বুঝতে পারেন, এমন ভাবেই লেখা। তারপরে এই যেটা বলছিলাম, যে টেল এ স্টোরি, direct your research article but keep a clear focus in the paper and present only results that relate to it. শুধু শুধু আমার সাইড স্টোরি বলে লাভ নাই, এটা কোনো সিরিজ না যে এটা নেক্সট এপিসোড আসবে। ঠিক আছে, সো ইটস এ মুভি, মানে কনসিডার ইট অ্যাজ এ মুভি, হ্যাঁ, নট এ টিভি সিরিজ। যে আমি নেক্সট এপিসোডে মানে সিরিজে কি হয়, যে আমি মনে করেন আহ, 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 একটা এপিসোডে কিন্তু অনেকগুলা স্টোরি পরপর থাকে, যে অনেকগুলো ফ্যামিলির, মনে করেন যে কোনো সিরিজ নিলে আমার চিন্তা করলে যে অনেকগুলা কিন্তু স্টোরি থাকে। যেমন এই যে সব থেকে কি মানে ফেমাস রিসেন্ট কোনটা গেল, এই মনে করেন গেম অফ থ্রোনস অনেকগুলো রাজ্য নিয়ে, 7টা রাজ্য নিয়ে কাহিনী না। তো এখানে কিন্তু প্রত্যেক এপিসোডেই প্রায় 2-3টা রাজ্যের কাহিনী দেখাইতো। সো এবং প্রত্যেকের স্টোরি লাইন কিন্তু আলাদা। তো এটার তো এপিসোড আছে, পরের এপিসোডে আসে, হ্যাঁ, তো ওটার কানেকশন আলাদা। কিন্তু আমি তো লিখতেছি একটা মুভি, মানে একটা গল্প, ছোট গল্প বা কিছু, যেখানে একটা মুভির মতো, অর্থাৎ আমার এখানেই শেষ করতে হবে, দেয়ার ইজ নো নেক্সট পার্ট। হ্যাঁ, নেক্সট পার্ট হচ্ছে পুরো আলাদা জিনিস। সো এই জন্য এখানে যে রেজাল্টটা এই আমার কাজের সাথে রিলেট করে সেটাই উল্লেখ করা, হাবিজাবি কথা দিয়ে এখানে ভরিয়ে ফেলার কোনো দরকার নেই। মানে আমার জাস্ট যেটুকু দরকার, যা হচ্ছে রিলেশন আছে আমার কাজের সাথে, যেটা সেটাই উল্লেখ করা, হ্যাঁ, এক্সট্রা কিছু না। তারপরে বি ইয়োর সেলফ, অর্থাৎ রাইট লাইক ইউ স্পিক। মানে লেখার সময় এটা মাথায় রাখা উচিত, যে আমি বলতে গেলে, আমাকে এই কাজটা বোঝাতে গেলে আমাকে কি কি বলতে হতো, সেটাও যদি আপনি মাথায় রাখেন, তাহলেও কিন্তু লেখার ক্ষেত্রে এটা খুব ভালোভাবে মানে লেখাটা হয়ে উঠবে, খুব ভালো লেখা হয়ে উঠবে। কারণ আপনি যখন একটা কাজ বোঝাতে যাবেন কাউকে, তখন তো আপনি বলতেছেন, তাই না? মনে করেন আপনার সামনে কোনো আলাদা ফিল্ড